কখনো মনে হয়েছে আমরা যে আকাশের দিকে তাকিয়ে চাঁদকে দেখি, সেই চাঁদ যদি কখনো পৃথিবীর ওপর ভেঙে পড়ে সেদিন কি হবে? এছাড়াও বহুকাল থেকে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, সেটা হলো এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরাই কি শুধু পৃথিবীতে বসবাস করি, আর অন্য কোনো গ্রহে কি প্রাণের কোনো অস্তিত্ব নেই? নাকি পৃথিবীর বাইরে থেকে অন্য জীবেরা, যাদেরকে আমরা এলিয়েন বলি, তারা সবকিছু আড়াল থেকে লক্ষ্য করছে? একদিন এমন সময় এলো যে চাঁদ পৃথিবীর দিকে প্রচণ্ড দ্রুতগতিতে এগিয়ে আসতে শুরু করলো, এবং চাঁদ পৃথিবীর যত কাছে আসছিল পৃথিবীতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। সমুদ্রের সুনামি থেকে শুরু করে আরও অনেক কিছু। আর তারপর যা যা হলো তা মাথা ঘুরিয়ে দেবে একটা সেরা সাইফাই মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি মুনফল। সালটা ছিল 2011। আমেরিকার মহাকাশ গবেষণাগার সংস্থা, যার নাম নাসা পৃথিবীর বাইরে মহাকাশে একটা স্যাটেলাইটকে মেরামত করার জন্য চাঁদে একটা মিশন পাঠায়। এই মিশনে যেসব মহাকাশচারীরা গিয়েছিলেন তাদের মধ্যে হলেন ব্রায়ান হার্পার, জোসিন্ডা ফাউলার এবং অ্যালান মার্কাস। কিন্তু তারা সেখানে পৌঁছানোর পর একসময় হঠাৎ তাদের মহাকাশযানে কিছুটা সমস্যা দেখা দেয়, আর এক রহস্যময় বস্তুর ঝাঁক পৃথিবীর বাইরে ওই মহাকাশের মধ্যে তাদের উপর আক্রমণ করে। এতে এই মানুষটা, যার নাম অ্যালান মার্কাস, সে মহাকাশযান থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে সেই মহাশূন্যে হারিয়ে যায়। হার্পার সেই বস্তুগুলোর ধাক্কায় মহাকাশযানের ভেতরে প্রবেশ করে এবং কোনো রকমে বেঁচে যায়। মহাকাশযানে ভেতরে প্রবেশ করে সে দেখে এই দুর্ঘটনায় তাদের সহকর্মী জো অর্থাৎ জোসিন্ডা জ্ঞান হারিয়েছে, আর চাঁদের মাটিতে সেই রহস্যময় ঝাঁক একটা গর্তের ভেতরে প্রবেশ করছে। এই ঘটনার পর কেটে যায় 18 মাস। তবে সেই দুর্ঘটনার রেশ কিন্তু এখনও বর্তমান, কারণ বর্তমানে পৃথিবীতে মহাকাশে ঘটে যাওয়া সেই ঘটনার বিচার চলছে। আসলে সেদিন কি হয়েছিল? নাসা এবং বিচারালয় কেউই হার্পারের কথা মেনে নিতে পারে না যে সেদিন কোনো রহস্যময় বস্তু আক্রমণ করেছিল, এবং এই জন্য হার্পারকে তারা বহিষ্কার করে। এই ঘটনার ফলে হার্পারের পরিবারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হার্পারদের বাড়িটাও হাতছাড়া হয়ে যায়। পেরিয়ে যায় 10-10টা বছর। ক্যাসি নামে এক সাফাই কর্মীকে দেখানো হয়, যে কিনা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এক প্রফেসরের ঘরে ঢুকে চাঁদের কক্ষপথকে ট্র্যাক করার চেষ্টা করছে, এবং একই সাথে জানা যায় তার কাছে নাকি এমন একটা তথ্য বা খবর রয়েছে যা কিনা সমগ্র পৃথিবীকে চমকে দিতে পারে। এবং সেই খবরটা জানানোর জন্য সে নাসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যোগাযোগ করতে পারে না। এদিকে দেখা যায় জো বর্তমানে একজন সিঙ্গেল মাদার এবং স্পেস সেন্টারের ডেপুটি ডাইরেক্টর। তাই সেন্টার থেকে তাকে জানানো হয় চাঁদের কক্ষপথে কিছু সমস্যা দেখা যাচ্ছে, এবং চাঁদের গায়ে মেরক্রাইজাম নামে এক জায়গার গর্ত থেকে কোনো একটা অজানা গ্যাস বেরোচ্ছে। এদিকে কেসিকে দেখা যায় এক জায়গায় হার্পারের সঙ্গে তার দেখা হয়, এবং হার্পারকে সে অনুরোধ করতে থাকে তাকে কোনো মতে নাসার সঙ্গে যোগাযোগ করানোর জন্য, কারণ তার কাছে এমন একটা খবর আছে যেটা সবাইকে চমকে দিতে পারে। হার্পারের জীবনও কিন্তু সেই মহাকাশের দুর্ঘটনার পর থেকে অনেকটাই পাল্টে গেছে। বর্তমানে সে তার স্ত্রীর সাথে থাকে না, তার ছেলের সাথে থাকে। এবং কেসির জীবনেও দেখানো হয় কেসির মাকে, যে কিনা মানসিক রোগে আক্রান্ত। কিছুক্ষণ পরপরই সে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তিনি মনে করেন তার ছেলে নাসায় কাজ করে, তাই কেসি চায় কোনো একটা চমৎকার করে একদিন তার মায়ের যে মিথ্যে ধারণা সেটাকে গর্বের সাথে সত্যি করার। সে নাসায় চাকরি করতে চায়। এদিকে নাসার গবেষকরা জানতে পারে যে বর্তমানে চাঁদ নিজের কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, এবং সে একটা যান্ত্রিক কক্ষপথের ওপর ঘোরাফেরা করছে। আমরা সবাই জানি যে পৃথিবীর জন্য চাঁদ কতটা জরুরি। চাঁদের কারণে জোয়ার ভাটা হয় এবং আরও নানা জিনিস। সুতরাং চাঁদ যদি পৃথিবীর কক্ষপথ থেকে সরে যায় তাহলে পৃথিবীর জন্য সেটা খুবই দুর্ভাগ্যজনক দিন হবে। এবং যেহেতু চাঁদ পৃথিবীর কক্ষপথ থেকে দূরে সরে যাচ্ছে, সুতরাং চাঁদের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পৃথিবীর পৃষ্ঠের মধ্যে পড়বে। আর সেই চাঁদের ছোট ছোট অংশগুলো যত দ্রুত গতিতে কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে এগিয়ে আসবে, পৃথিবীর জন্য কিন্তু ততটাই ভয়ানক হয়ে উঠবে। এসব ভয়ানক দিন যাতে দেখতে না হয়, সেজন্য এইসব ঠিক করার জন্য বিজ্ঞানীদের কাছে মাত্র 3 সপ্তাহেরও কম সময় অবশিষ্ট আছে। কিন্তু নাসার বিজ্ঞানীরা বর্তমানে এই খবর পৃথিবীবাসীকে জানাতে চায় না, কারণ তারা জানে সোশ্যাল মিডিয়ার যুগে এই খবর তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে হুলুস্থুলু শুরু হয়ে যাবে। ওদিকে নাসার বিজ্ঞানীদের মুখে শোনা যায় ভয়ঙ্কর ঘটনা, কারণ চাঁদ নাকি পৃথিবীর কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে। এত বড় একটা খবর কিন্তু বেশিক্ষণ চেপে রাখা যায় না, হইচই শুরু হয়ে যায়। নাসা অবশেষে তাড়াতাড়ি একটা মহাকাশযান বা স্পেস শিপকে চাঁদে পাঠায়। এদিকে সমুদ্রে দেখা যায় জলোচ্ছ্বাস ক্রমশ বৃদ্ধি হচ্ছে। নানা রকম সমস্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। সাধারণ মানুষের ওপর নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তারা নিজেদের খাদ্য এবং সুরক্ষিত বাসস্থানের জন্য মরিয়া হয়ে পড়েছে। এদিকে টিভিতে সংবাদ মাধ্যমে একটা নতুন তথ্য দেখানো হয় চাঁদ সম্বন্ধে। বলা হয় চাঁদ নাকি একটা কৃত্রিম তারার দ্বারা শক্তি পায়। এইসব শোনার পর
হারপার কেসির দেখানো কিছু কাগজপত্র খুঁজতে যায়, কারণ কেসি একসময় এই বিষয়ে একই কথা বলেছিল, যেটা কিনা এখন সত্যি হতে চলেছে। হারপার কেসির কাছে জানতে চায়, তুমি কিভাবে নাসার আগে এত বড় একটা বিষয় জানতে পারলে? কেসি তাকে জানায়, আমি অনেক দিন ধরে এমন কিছু মেগা স্ট্রাকচার নিয়ে নিজের মতো করে রিসার্চ করছিলাম। মেগা স্ট্রাকচার কি? মেগা স্ট্রাকচার হলো এমন একটা বিশালকার জিনিস যার সাহায্যে আমরা সূর্য বা কোনো নক্ষত্রের থেকে শক্তি নিতে পারবো। হতে পারে চাঁদের ভেতরে এমন একটা নক্ষত্র ঢুকে গেছে যার জন্য সমস্যার মধ্যে আছে চাঁদ, এবং এই জন্য চাঁদ নিজের কক্ষপথ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় নাসার পাঠানো স্যাটেলাইট 62 নামে একটা চন্দ্রযান চাঁদে পৌঁছে গেছে, এবং চাঁদের ওই জায়গায় যেখান থেকে গর্ত থেকে গ্যাস বেরোচ্ছিল সেখানে একটা যন্ত্র প্রবেশ করানো হয়, কিন্তু সেটা প্রায় 25 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর উল্টো ফেরত আসতে শুরু করে, এবং এর সাথে সাথেই চাঁদ আবার কক্ষপথ থেকে সরে যেতে শুরু করে। আর দেখা যায় সেই গর্ত থেকে এক বিশাল রহস্যময় ঝাঁক বেরিয়ে আসছে। মনে পড়ল সেই প্রথম সিনটার কথা। এই রহস্যময় ঝাঁক অনেকদিন আগে থেকেই বেরিয়ে আসছিল। কোনো অদ্ভুত ক্রিয়েচারের মতোই রহস্যময় ঝাঁক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ করে দেয়, ঠিক যেরকম 10 বছর আগে হারপারদের সঙ্গে হয়েছিল। এদিকে দেখা যায় চাঁদ নিজের কক্ষপথ থেকে সরে যাওয়ার কারণে সমুদ্রে এতটা জলোচ্ছ্বাস বৃদ্ধি পায় যে ভয়ঙ্কর সুনামি দেখা দেয়, যা বড় বড় বিল্ডিং, যানবাহন, মানুষ সব কিছুকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে। বড় ভয়ঙ্কর সেই দৃশ্য। এই বিপজ্জনক পরিস্থিতিতে নাসার ডাইরেক্টর নিজেকে বাঁচানোর জন্য জোয়ের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেয়, এবং জোকে হোল্ডেন ফিল্ড নামে একজনের সঙ্গে দেখা করতে বলে চলে যায়। জো তার কথা মতো হোল্ডেনের ঠিকানায় পৌঁছে যায়, এবং সেখানে সে একটা ভিডিও ফুটেজ পায়, যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে 10 বছর আগের সেই রহস্যময় ঝাঁকের হামলার দৃশ্য, যার কথা হারপার বারবার বলেছিল। হোল্ডেনের কাছে জো জানতে চায় যে 10 বছর আগের থেকে যে জিনিসটা শুরু হয়েছিল সেই জিনিসটা জানা সত্ত্বেও কেন এত বড় বিপদটাকে তোমরা 10 বছর ধরে অবহেলা করে গেছো। আজকে তার ফল পেতে চলেছি। চাঁদ খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, এর দায়িত্ব কে নেবে? তুমি। উত্তরে হোল্ডেন বলে, 1969 সালের 20 জুলাইয়ের একটা ঘটনা শোনো, যেদিন অ্যাপোলো 11 প্রথম চাঁদের মাটিতে পা রাখে। পুরো পৃথিবীর কাছে দিনটা স্মরণীয় ছিল, কিন্তু কারো এটা মনে নেই যে ওই দিন চন্দ্র অভিযানের 2 মিনিটের জন্য মহাকাশচারীদের সঙ্গে স্পেস সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তবে এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আসল কারণ কি ছিল সেটা কেউ জানে না। আসল কারণটা ছিল চাঁদের গর্ত থেকে নির্গত হচ্ছিল অদ্ভুত ঝলমলে আলো, যেটা সেদিন মহাকাশচারীরা দেখতে পেয়েছিল চাঁদে, কিন্তু এই রহস্যের কথা তারা কাউকে জানায়নি পৃথিবীতে এসে। এতদিন এই সমস্ত তথ্য হোল্ডেন নিজের কাছে সুরক্ষিত রেখেছিল, কারণ চাঁদে যে টেকনোলজি রয়েছে তার সামনে আমাদের বুদ্ধি বা আমাদের টেকনোলজি খুবই নগণ্য, এবং এই জন্য এই সব কিছুকে থামাতে আমরা একটা প্রজেক্ট শুরু করেছিলাম যার নাম জুলু এক্স-রে 7, কিন্তু সেই প্রজেক্টটাও টাকার অভাবে বন্ধ হয়ে গেছে। তো আমাদের আর কি করার আছে বলো? এইসব কিছু শোনার পরেও জো কিন্তু হাল ছাড়ে না। এদিকে দেখা যায় আমেরিকার সুরক্ষা বিভাগের অফিসারেরা তারা সিদ্ধান্ত নিয়েছে, যদি চাঁদ পৃথিবী পৃষ্ঠে এসে ধাক্কা মারে তাহলে তারা পরমাণু বোমের সাহায্যে চাঁদকে ধ্বংস করে দেবে। কিন্তু ব্যাপার হলো, যদি পরমাণু বোমা তারা ব্যবহার করে তাহলে কিন্তু মানব সভ্যতাকেও ধ্বংসের মুখে পড়তে হবে। এদিকে যত সময় যাচ্ছে দেখা যায় পৃথিবীর স্থলভাগ ধীরে ধীরে জলের তলায় বা সমুদ্রের তলায় চলে যাচ্ছে। ফিরে আসছি রোমহর্ষক ভিডিওতে। তার আগে বলে দিই, আজকে ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট পপুলার সাইট 1xbet। ঘরে বসে অনলাইন গেম খেলে বা প্রেডিকশন করে টাকা কামাতে পারো। যেতে টাকা খুব সহজে উইথড্রল হয় ইউপিআই, জিপে, পেটিএম বা যে কোনো মাধ্যমে। 24 ঘন্টা কাস্টমার সাপোর্টের সাথে আইফোন, কার এবং আরও অন্যান্য প্রাইজ জেতার সুযোগ আছে। রেজিস্টার করো আমার প্রোমো কোড EXPTV ইউজ করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, আর পেতে পারো 60,000 টাকা বোনাস। এটা শুধুমাত্র একটা অ্যাড। এসব সাইট বা অ্যাপে টাকা লাগানোর আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে। হারপারকে দেখা যায় সে কেসিকে সাথে নিয়ে নাসার গবেষণাগারে যায়, এবং সেখানে জোয়ের সঙ্গে কেসির আলাপ হয়। জো চাঁদ সম্পর্কিত সমস্ত পরীক্ষা নিরীক্ষা হারপারকে দেখায় এবং বলে, ওই রহস্যময় ঝাঁকগুলো যখন চাঁদের গর্ত থেকে বেরিয়ে আসে তখন কিন্তু চাঁদ নিজের কক্ষপথে ফিরে যায়, কিন্তু ওই ঝাঁক চাঁদের গর্তের ভেতরে ফিরে যাওয়ার সাথে সাথে চাঁদকে দেখা যায় কক্ষপথ থেকে সরে গেছে। অর্থাৎ চাঁদ যে নিজের কক্ষপথ থেকে সরে যাচ্ছে এটার জন্য ওই ঝাঁকগুলো দায়ী, এবং এর সাথে মোকাবেলা করার জন্য হারপারকে দরকার, কারণ সে 10 বছর আগে মহাকাশযানকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ল্যান্ড করিয়েছিল। এবং একটা কথা পরিষ্কার যে এই অদ্ভুত রহস্যময় ঝাঁক তখনই কোনো বস্তুর দিকে এগিয়ে যায় যখন সেই বস্তুর মধ্যে বৈদ্যুতিক সংযোগ থাকে বা ইলেকট্রিক বা কারেন্টের সংযোগ থাকে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকলেই সেই রহস্যময় ঝাঁক তাকে আক্রমণ করে। দেখা যায় এরপর তারা পৌঁছে যায় স্পেস শাটেল নামে এক মহাকাশযানের কাছে, যার সাহায্যে তারা আবারও চাঁদে পৌঁছাবে, এবং সাথে তারা নিয়ে নেয় মিলিটারি বাহিনীর দেওয়া অত্যাধুনিক বিস্ফোরক, যে বিস্ফোরক দ্রব্য দিয়ে সেই ঝাঁককে ধ্বংস করার জন্য ব্যবহার করা হবে। এদিকে দেখা যায় সময় পেরোনোর সাথে সাথে বিপদ কিন্তু আরও বাড়তে থাকে। সুনামির পর এবার পৃথিবীতে প্রবল ভূমিকম্প দেখা দেয়,
আর তার সাথে মহাকাশযানের কুল্যান্টও শেষ হয়ে যায়। এখানে বলে রাখি, কুল্যান্ট হলো এমন একটা তরল পদার্থ যেটা কিনা যে কোনো যন্ত্রের তাপমাত্রা কমাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়, এবং কুল্যান্ট শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তাদের মহাকাশযানের ইঞ্জিন খারাপ হয়ে যায়। আর এই সমস্যা সমাধান করতে হলে পুরো নাসার টিমের প্রয়োজন। তাই জো হাল ছেড়ে দিয়ে নিজের ছেলে জিমি এবং তার কেয়ারটেকারকে নিয়ে কলোরাডো যাওয়ার সিদ্ধান্ত নেয়। কেসি তাকে জানায় যে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি আসবে তখন তার আকর্ষণ বল আরও অনেক বেশি হবে, সুতরাং খুব সহজেই চাঁদে পৌঁছানো যাবে। আর এটা শুনে জো আবারও সর্বশেষ চেষ্টা করবে বলে ঠিক করে। সে হারপারকে জানায় তারা দুটো ইঞ্জিনের সাহায্যেই চাঁদের আকর্ষণ বলকে কাজে লাগিয়ে চাঁদে পৌঁছাবে। তারা যাত্রার জন্য প্রস্তুতি নিতে শুরু করে এবং নিজেদের মহাকাশযানের পজিশন নিয়ে বসে পড়ে। কিন্তু তাদের টেক অফ করার ঠিক 3 সেকেন্ড আগে তাদের দিকে এক বিশাল সামুদ্রিক ঝড় তেড়ে আসতে শুরু করে, যেটা আসার আগেই তাদেরকে আকাশপথে রওনা দিতে হবে, এবং তারা ঠিক সেটাই করে। আকাশ ছোঁয়া বিশাল জলের ঢেউকে চিরে তীব্র গতিতে তারা নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। এদিকে সেই ভয়ঙ্কর ঢেউয়ের হাত থেকে বেঁচে কোনো রকমে গবেষণা কর্মীরা হেলিকপ্টারে উঠে পালায়। আর এই তীব্র জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচতে হারপারের ছেলে সানি ঝড়ের বেগে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে দেখা যায় এত কম সময়ের মধ্যে টেক অফ করার জন্য তাদের মহাকাশযানে ইঞ্জিনের সমস্যা দেখা দেয়, ফলে মহাকাশযানটা ডান দিকে যেতে শুরু করে। যে কোনো মুহূর্তে তাদের আকাশযানটা ক্র্যাশ করতে পারে। এই সময় কেসির পরামর্শে তারা আকাশযান থেকে দুটো বুস্টার ইঞ্জিন বিচ্ছিন্ন করে দেয়। সুতরাং তাদের মহাকাশযানের এখন একমাত্র ভরসা হলো চাঁদের আকর্ষণ বল। আর সৌভাগ্যবশত তাদের বুদ্ধি সঠিক সময়ে কাজ করায় তারা চাঁদের সংস্পর্শে গিয়ে পৌঁছায়। মহাকাশে পৌঁছেই জো ও হারপার নিজেদের কাজ করতে শুরু করে, আর ভেতর থেকে কেসি তাদের ইনস্ট্রাকশন মতো মেশিন অপারেট করতে থাকে। এই কাজ করতে করতে তারা দেখে চাঁদ মহাকাশযানের ঠিক পেছনে, এবং যেহেতু চাঁদের থেকে ওই ঝাঁকগুলো যে বেরোয় সেটা বৈদ্যুতিক জিনিস পেলেই সেখানে আক্রমণ করে, সুতরাং তারা মহাকাশযানের ভেতরে ঢুকে সমস্ত বৈদ্যুতিক সংযোগ এবং মেইন পাওয়ার সিস্টেম বন্ধ করে দেয়। কেসি গণনা করতে থাকে যে চাঁদটা এখান থেকে কোথায় সরতে পারে, এবং সে বুঝতে পারে তাদের কাছে মাত্র 43 সেকেন্ড সময় আছে নিজেদের কাজ সম্পন্ন করার জন্য। আর এসব আলোচনা করতে করতেই দেখা যায় তাদের মহাকাশযানে চাঁদের একটা টুকরো এসে ধাক্কা মারে। অর্থাৎ চাঁদের থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সেগুলোর মধ্যেই দু একটা ছোট ছোট অংশ গিয়ে মহাকাশযানে ধাক্কা মারে। অন্যদিকে দেখা যায় হারপারের ছেলে সানিদের বর্তমান অবস্থান থেকে কলোরাডো এখনো অনেক দূরে। তারা গাড়ি নিয়ে সেদিকে রওনা দেয়, কিন্তু রাস্তায় কিছু দুষ্কৃতী তাদের গাড়ি সমেত জিনিসপত্র লুট করে নেয়। এরপর তারা পায়ে হেঁটে পথ অতিক্রম করে যাত্রা শুরু করে। আর চাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পৃথিবীতে এসে পড়ায় চারপাশে বিস্ফোরণ এবং ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। এদিকে মহাকাশে দেখা যায় সেই রহস্যময় ঝাঁক বাইরে বেরিয়ে আসছে, এবং হারপাররা ঠিক এটাই চাইছিল, কারণ তারা মিলিটারিদের দেওয়া সেই অত্যাধুনিক বিস্ফোরক পদার্থ সেই গর্তের সামনাসামনি রেখে এসেছে। সেই রহস্যময় ঝাঁক মহাকাশযানের উপস্থিতি টের পেয়ে সেটাকে ধ্বংস করার জন্য ঘিরে ধরে। কিন্তু ব্যাপার হলো মহাকাশযানের মধ্যে তো সমস্ত ধরনের বৈদ্যুতিক জিনিসপত্র অফ করে দেওয়া হয়েছে, তাহলে তারা বুঝতে পারলো কি করে যে ওখানে একটা মহাকাশযান আছে? আসল ব্যাপার হলো তারা যে রিমোটটা দিয়ে ওখানে বিস্ফোরণ করানোর চেষ্টা করছিল সেই রিমোটটা তো ব্যাটারিতে চলছে, সেই রিমোটটাও তো একটা বৈদ্যুতিক যন্ত্র, এবং সেই রিমোটের সিগন্যালকে অনুসরণ করেই সেই ঝাঁকগুলো মহাকাশযানটাকে ঘিরে ধরে। এদিকে দেখা যায় পৃথিবীর এই দুর্গম পরিস্থিতিতেও সানিরা কিছুটা পথ অতিক্রম করার পর একজন ব্যক্তি এসে সানিদেরকে উদ্ধার করে। আর এই ব্যক্তি হলো হারপারের স্ত্রীর বর্তমান স্বামী, যার নাম টম। টম সানিদেরকে নিজেদের বাড়িতে নিয়ে আসার পর জানতে পারে সেই জায়গাটা নাকি বর্তমানে নিরাপদ নয়, কারণ সংবাদ মাধ্যম থেকে জানা গেছে তারা বর্তমানে যে জায়গাটায় আছে সেখানে আর কিছুক্ষণের মধ্যেই অক্সিজেনের অভাব দেখা দিতে শুরু করবে। তাই তারা প্রথমে অক্সিজেনের সিলিন্ডার জোগাড় করতে যায়। অন্যদিকে দেখা যায় মহাকাশে পৃথিবীকে বাঁচানোর জন্য হারপাররা তাদের শেষ পদক্ষেপ গ্রহণ করে। তারা তিনজন তাদের ল্যান্ডারে বসে ওই গর্তের ভেতরে প্রবেশ করে, আর সেই মুহূর্তেই চাঁদের একটা বিরাট অংশ তাদের মহাকাশযানের সঙ্গে ধাক্কা লাগায়। এক বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর অনেকটা দূরত্ব অতিক্রম করে তারা পৌঁছায় চাঁদের আসল রহস্যের কাছে। 20 থেকে 22 কিলোমিটার ভেতরে পৌঁছে তারা যখন সমস্ত বৈদ্যুতিক কানেকশন অন করে তখন সেখানে থাকা ওই রহস্যময় ঝাঁকও জেগে ওঠে। এদিকে দেখা যায় তাদের সামনে পুরোপুরি কৃত্রিম একটা পরিবেশ। চাঁদের ভেতরে কোনো মাটি বা জৈব পদার্থ কিছুই নেই, চারপাশটা শুধু ধাতু দিয়ে তৈরি করা। অবাক ব্যাপার। আর তার মধ্যে আছে সেই রহস্যময় ঝাঁক। তাই তারা আরও গভীরে যায় এবং সেখানে গিয়ে তারা দেখে বিরাট এক যান্ত্রিক ব্যবস্থা, টেকনোলজি দিয়ে ভর্তি। সহজ ভাষা বলতে গেলে এটা হলো চাঁদের ভেতরের সিস্টেম। ঠিক মানুষের দেহের ওপর থেকে যেমন লিভার, কিডনি এগুলোকে দেখা যায় না, ওপর থেকে চাঁদের ভেতরে যে এই রকম টেকনোলজি থাকতে পারে সেটাও মানুষ জানতো না, ধারণার বাইরে ছিল।
ওদিকে দেখা যায় সানি এবং টম অক্সিজেনের সিলিন্ডার জোগাড় করে ফেললেও সেখানে দুষ্কৃতী এসে সেটা ছিনিয়ে নিতে চায়, কিন্তু সেই সময় সানি একটা দুষ্কৃতীর মাথায় বন্দুক ঠেকিয়ে টমের সঙ্গে অক্সিজেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে চাঁদের আরও ভেতরে গিয়ে তারা আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তারা দেখতে পায় সাদা ঝলমলে একটা তারার মতো। দেখে মনে হচ্ছিল ঠিক মানুষের ভেতরে যেমন হৃদয় থাকে সেরকমই চাঁদের মধ্যে এমন একটা জায়গা যেটা চাঁদের সম্পূর্ণ সিস্টেমকে কন্ট্রোল করছে। কিন্তু অবাক ব্যাপার, আরও গভীরে যাওয়ার পর লক্ষ্য করে তারা সেখানে লুকিয়ে রহস্যময় ঝাঁকের বিরাট একটা অংশ, যারা কিনা একটা ভাইরাসের মতো চাঁদকে গ্রাস করে রেখেছে। শত্রুকে সামনে আসতে দেখে তারা তাদের প্ল্যান অনুযায়ী সঠিক সময় বিস্ফোরণ করতে চায়, কিন্তু এই সময় হঠাৎ করে এই ল্যান্ডারটা এক ঝটকায় সরে আসে। হারপার বলে, আমি নিজে কিন্তু এই ল্যান্ডারটাকে কন্ট্রোল করতে পারছি না, এটা একা একাই চলছে। ল্যান্ডার অর্থাৎ মহাকাশযান থেকে অ্যাস্ট্রোনট বা মহাকাশচারীরা যে যন্ত্রের মাধ্যমে কোনো জায়গায়, কোনো গ্রহে বা চাঁদে বা কোনো জায়গায় নামে সেটাকে ল্যান্ডার বলে, অর্থাৎ এই যন্ত্রটা বা এই যানটা। দেখা যায় একটা শক্তিশালী নীল আলো তাদের ল্যান্ডারকে ওই রহস্যময় ঝাঁকের হাত থেকে বাঁচিয়ে এক টানে দরজার ভেতরে ঢুকিয়ে নেয় এবং রহস্যময় ঝাঁকের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। তাদের ল্যান্ডারটা প্রবল গতিতে ভেতরে ছিটকে পড়ায় ভেঙে চুরে যায় এবং ভেতরে থাকা তিনজনই জ্ঞান হারায়। কিন্তু এমন সময় একটা সবুজ আলো তাদের ওপর এসে পড়ে। আলোটা তাদের মাইন্ড রিড করছে দেখে মনে হয়। ওদিকে পৃথিবীতে দেখা যায় চাঁদ বর্তমানে পৃথিবীর সব থেকে কাছে চলে এসেছে এবং ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, অর্থাৎ আরও বড় বিপর্যয় আসতে চলেছে। এবং এই কথা ভাবতে না ভাবতেই চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির খেলা শুরু হয়ে যায়। চাঁদের বড় বড় অংশ পৃথিবীর পৃষ্ঠে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে থাকে এবং মাটিতে ফাটল ধরতে শুরু করে। আর এইসব দেখে সানিরা আরও দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। যেভাবেই হোক তাদেরকে কলোরাডো পৌঁছতেই হবে, কারণ কলোরাডোই বর্তমানে এমন একটা নিরাপদ জায়গা যেখানে এই চাঁদের আতঙ্ক থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। তারা যেতে যেতে রাস্তায় তৈরি হওয়া এক বিশাল বড় খাদকেও গাড়ি নিয়ে কোনো রকমে অতিক্রম করে যায়। এদিকে কেসি ও জোয়ের জ্ঞান ফেরার পর তারা দেখে খুব স্বাভাবিকভাবেই তারা শ্বাস প্রশ্বাস নিতে পারছে, অর্থাৎ তারা যেখানে আছে সেখানে অক্সিজেনের অভাব নেই। এরপর তারা দেখে বর্তমানে তারা যেই জায়গায় আছে সেটা হলো একটা স্পেসশিপ বা মহাকাশযান। কিন্তু এটা কাদের মহাকাশযান? কারণ তাদের মহাকাশযান তো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তাহলে এটা কোথায় দাঁড়া? জো আর কেসি কিন্তু হারপারকে কোথাও খুঁজে পায় না, তবে ভেতরে আসার জন্য তাদের দুজনের জন্য একটা দরজা খুলে দেওয়া হয়। আর এটা দেখেই তারা পরিষ্কার বুঝতে পারে যে এখানে তারা ছাড়াও অন্য কেউ আছে। অন্যদিকে হারপারকে দেখা যায় সে একটা আলাদা জায়গায়। তার জ্ঞান ফিরতেই তার উপর একটা সাদা জোরালো রশ্মি এসে পড়ে এবং সে তার চোখের সামনে 10 বছর আগের তার ছোট্ট ছেলেকে দেখতে পায়। কিন্তু সে বুঝতে পারে এই সন্তান তার সন্তান নয়, তার সন্তান তো পৃথিবীতে আছে। তাহলে এটা কে? হারপারের এই প্রশ্নের উত্তরে ছোট্ট সানি বলে, বাবা, আমাকে তৈরি করা হয়েছে তোমার মস্তিষ্কের ভেতরে চলতে থাকা চিন্তাভাবনার থেকে। আজ থেকে প্রায় বহু যুগ আগে এই মহাশূন্যের এক প্রান্তে মানবজাতির পূর্বপুরুষেরা সমস্ত সুযোগ সুবিধার অধিকারী ছিল। তাদের জীবনযাত্রা উন্নত ছিল, তাদের প্রযুক্তি বা টেকনোলজি বিশাল উন্নত ছিল। তাদের এতটাই ক্ষমতা ছিল যে তারা নিজেদের গ্রহ ছাড়াও অন্য গ্রহেও খুব সহজে বাসযোগ্য করে তুলেছিল নিজেদের। তাদের জগৎ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সমস্যা মুক্ত। আর এই পৃথিবীর সঞ্চালক ছিল সেন্ট্রাল সেলফ লার্নিং কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কেন্দ্রীয় স্বপ্রচলিত প্রযুক্তি ব্যবস্থা। আর এই পৃথিবীতে সবকিছু ঠিকঠাকভাবে চালানোর জন্য তারা তৈরি করেছিল এক বিশেষ প্রযুক্তি। কিন্তু একসময় মানুষের তৈরি করা উন্নত প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদেরই বিপক্ষে চলে যায় আর পরিণত হয় এই সমস্ত রহস্যময় ঝাঁকে। অর্থাৎ এই রহস্যময় ঝাঁক হলো মানুষের পূর্বপুরুষেরই তৈরি করা এক উন্নত প্রযুক্তির জিনিস, যেটা কিনা বর্তমানে তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর এই শত্রুর জন্যই মানুষের পূর্বপুরুষরা ধ্বংস হয়ে যায়। এইসব কথা বলতে বলতেই ছোট্ট সানি প্রাপ্তবয়স্ক সানিতে পরিণত হয়। আর সে হারপারকে বলে, চাঁদের এই অপারেটিং সিস্টেমই হলো পৃথিবীকে চালানোর অপারেটিং সিস্টেম। অর্থাৎ চাঁদের নিচে এমন ধরনের টেকনোলজি আছে যেটা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু চালানো হয়। আর তার থেকেও বড় কথা হলো, চাঁদ এমনি এমনি সৃষ্টি হয়নি। চাঁদকে আগেকার দিনে মানুষেরা নিজেদের বুদ্ধি এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করেছিল, যাতে পৃথিবীর মধ্যে সবকিছুর ভারসাম্য রক্ষা করা যায়। কিন্তু বর্তমানে মানুষের তৈরি করা সেই হাইফাই টেকনোলজির ঝাঁক এই চাঁদকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে, কারণ তারা চাঁদের পরে পৃথিবী ধ্বংস করতে চায়। তারা চায় শুধুমাত্র তাদের অস্তিত্ব থাকুক এই ব্রহ্মাণ্ডে, আর কারণ নয়। এরপর দেখা যায় হারপারকে তার সঙ্গীদের কাছে ফিরিয়ে দেয় এক অদৃশ্য শক্তি। এরপর নিজেকে একটু সামনে নিয়ে হারপার জোকে বলে, যেভাবেই হোক চাঁদকে বাঁচাতেই হবে, কারণ বর্তমানে আমাদের সামনে যা ঘটছে তা যুগ যুগ ধরে চলতে থাকা এক মহাশক্তির লড়াই, আর কিছুতেই এই রহস্যময় ঝাঁককে লড়াইয়ে জিততে দেওয়া যাবে না।
এরপর তারা সেখানে একটা নতুন মহাকাশযান খুঁজে পায়। হার্পার জানায় এই রহস্যময় ঝাঁক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কুফল, যেটাকে সংক্ষেপে আমরা বর্তমানে এআই নামে চিনি। ফোনের মধ্যে এআই থাকে, বিভিন্ন এআই থাকে। তো এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক দিন ধরে কাজ করছিল সবার গোপনে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের পূর্বপুরুষদের ধ্বংস করেছে। এখন তাদের বর্তমান লক্ষ্য চাঁদ। তারা চাঁদের ভেতরের সিস্টেম থেকে বেরোতে গেলে এই রহস্যময় ঝাঁক তাদের দিকে তেড়ে আসে। তবে এই ঝাঁক দরজার ভেতরে মাথা ঢোকানোর সাথে সাথেই দরজাটা সজোরে ঝাঁককে আটকে দেয়। আর এই সুযোগে দ্বিগুণ গতিতে হার্পার মহাকাশযান নিয়ে বেরিয়ে যায়। এদিকে পৃথিবীর অবস্থা তখন বিশাল ভয়ানক, কারণ পৃথিবী প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। যেখানে নেই কোনো অক্সিজেন, চারদিকে শুধুমাত্র শীত, আর প্রতি সেকেন্ডে চারপাশে ভয়ানক বিস্ফোরণ। কেন হচ্ছিল বিস্ফোরণ? কারণ চাঁদের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়ছিল সেখানে। ওদিকে দেখা যায় ওই রহস্যময় ঝাঁক বা ওই এআই টেকনোলজি ল্যান্ডারকে গ্রাস করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এমন সময় হার্পার সেখানে অন্য আরেকটা স্পেসশিপ দেখে, ল্যান্ডারকে তার কাছাকাছি নিয়ে যায়। আর তাতে স্পেসশিপের অটোমেটিক প্রোটেকশন সিস্টেম চালু হয়ে যায়, যার আঘাতে ওই রহস্যময় ঝাঁক বা এআই ক্ষতিগ্রস্ত হতে থাকে। স্পেসশিপের বিস্ফোরক এই রহস্যময় এআই টেকনোলজিকে একটু একটু করে ধ্বংস করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ওই এআই টেকনোলজি বা ওই ঝাঁকগুলোর ওপর বিশাল বিস্ফোরণ ঘটে। অন্যদিকে দেখা যায় মিলিটারি বাহিনী তাদের পরমাণু বিস্ফোরণের সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে, কারণ এটা তাদের শেষ অস্ত্র। যদি কোনোভাবে ঠিকঠাক না হয় তাহলে পরমাণু বিস্ফোরণ ঘটাতে হবে। সময়ের সাথে সাথে চাঁদের ধ্বংসলীলা এতটাই বাড়তে থাকে যে পুরো পৃথিবীকে তাসের ঘরের মতো ভাঙতে দেখা যায়। ওদিকে দেখা যায় মহাকাশে সেই রহস্যময় এআই এর ঝাঁককে কোনো রকমই আটকানো যাচ্ছে না। এই সময় হঠাৎ করে কেসি বিস্ফোরক রাখা রোভারের মধ্যে পৌঁছে যায় এবং ল্যান্ডার ও রোভার এই দুটোর মধ্যখানের দরজাটা আটকে দেয়। আর সে জানায় এতদিন আমার কথায় কেউ পাত্তা দেয়নি, আমাকে কেউ গুরুত্বও দেয়নি, শুধুমাত্র হার্পার ছাড়া। তাই আমি আত্মত্যাগ করে দেখিয়ে দিতে চাই যে আমিও কোনো কাজে আসতে পারি, যাতে আমার মা সারা জীবন গর্ব করে বলতে পারে আমার বলিদানের কথা। এসব কথা বলতে বলতে সে ল্যান্ডার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেই ক্ষতিকারক রহস্যময় টেকনোলজি অর্থাৎ ওই ঝাঁক রোভারের বিদ্যুতের সংযোগ দেখে সেটাকে আক্রমণ করে। কেসি এই সময় বিস্ফোরণ ঘটায়। ভয়ঙ্কর বিস্ফোরণে ওই এআই এর ঝাঁক ধ্বংস হয়ে যায়। আর এই বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে সেখানে থাকা ল্যান্ডার সহ সমগ্র পৃথিবী শেষবারের মতো একটা ধাক্কা অনুভব করে। এই ধাক্কায় হার্পার জ্ঞান হারায়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় জো এবং হার্পার সুস্থভাবে পৃথিবীতে ল্যান্ড করেছে। আর সেই এআই টেকনোলজির ধ্বংসের সাথে সাথে চাঁদ ফিরে যায় তার নির্দিষ্ট কক্ষপথে। দেখানো হয় সানিদের, তারাও সম্পূর্ণ সুস্থ। কিন্তু এই বিপর্যয়ে অক্সিজেনের অভাবে টম মারা যায়। আর সবকিছুর আড়ালে চাঁদের ইটার্নাল সিস্টেমের মধ্যে আবারও দেখা যায় কেসিকে। হার্পার যেরকম করে তার ছেলেকে দেখতে পেয়েছিল, সেখানে একই রকমভাবে কেসিও দেখতে পায় তার মা এবং তার পোষ্য বিড়ালকে। কেসি এখন চাঁদের একটা অবিচ্ছেদ্য অংশ, সে মারা যায়নি। এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই অসামান্য কনসেপ্ট নিয়ে তৈরি মুভিটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে শুধুমাত্র একটা লাইক করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।